আজকে আমরা বিজয়নগরের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। বিজয়নগরের প্রশাসন ব্যবস্থা কয় রকমের ছিল, কটি ভাগ ছিল, মন্ত্রী সভা কাকে বলে, গ্রাম সভা কাকে বলে, সব এগুলি আলোচনা করব এবং তোমরা নোট করবে। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল। বিজয়নগরের শাসন ব্যবস্থার সর্বোচ্চ ছিলেন রাজা, কিন্তু রাজা তো একা শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবেন না। তার কিছু মন্ত্রী পরিষদ ছিল তাকে পরামর্শ দেওয়ার জন্য, এবং এই মন্ত্রী পরিষদের প্রধানকে বলা হতো মহাপ্রধান। মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা ছিল 6 থেকে 8 জন, এবং এই মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ নিযুক্ত হতেন উচ্চ অভিজাতদের মধ্যে থেকে। একে নিযুক্ত করতেন রাজাই। এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন হয়ে গেল যে মন্ত্রী মণ্ডল বা মন্ত্রিসভা কোথার থেকে নিযুক্ত করতো, কে নিযুক্ত করতো, এখানকার সদস্য সংখ্যা কয়জন, এবং এদের প্রধানকে কি বলা হয়, এগুলি তোমরা নোট করবে। উপপ্রাদেশিক শাসক ছিলেন নায়ক। এদের নিযুক্ত করা হতো অভিজাত এবং সামন্তদের মধ্যে থেকে। বিজয়নগরের শাসন ব্যবস্থায় সামন্ত বা নায়ক এদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ সামরিক ক্ষেত্রে। এদেরকে অমর নায়কও কিন্তু বলা হতো। কেন বলা হতো? রাজা এই সামন্ত প্রভুদের মধ্যে কয়েকজনকে সিলেক্ট করতেন এবং তাদেরকে কিছু বিশেষ জমি দিতেন। এর পরিবর্তে রাজাকে তারা যুদ্ধের সময় সৈন্য দিয়ে সাহায্য করত, এবং যে জমিটা পেত সেই জমি থেকে তারা রাজস্ব সংগ্রহ করত এবং নিজেদের খরচ মিটিয়ে রাজাকে জমা দিত, অর্থাৎ কোষাগারে জমা দিত। এই যে রাজস্বের পরিমাণ যেটা তারা জমা দিত সেটা ছিল 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এবং তারা যে জমিটি ভোগ করত সেই জমিকে বলা হতো অমরম জমি, তাই এদের অমর নায়কও বলা হতো। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বিজয়নগরের শাসন ব্যবস্থার প্রধান কে ছিল, নায়ক বা অমর নায়ক? তারা যেই জমিটি ভোগ করতো তাদেরকে কি বলা হতো? অমরম। কত পার্সেন্ট রাজস্ব দিত রাজাকে? 1/3, মানে 3 ভাগের 1% দিত। তারা বিভিন্ন জায়গা থেকে কর সংগ্রহ করত। মন্দির, বাজার, বন্দর এগুলিতে তাদের একচ্ছত্র অধিনায়কত্ব। আস্তে আস্তে তারা ধনবান হতে শুরু করলো এবং তারাই আস্তে আস্তে পলিগারে রূপান্তরিত হতে শুরু করলো, এবং তারা আস্তে আস্তে রাজাকে অমান্য করতে শুরু করলো। তাহলে প্রশ্ন এখানেও থাকে যে পলিগার কাদের বলা হতো? সামন্তর প্রভুরাই আস্তে আস্তে পলিগার তৈরি হতো, বা অমর নায়করাই আস্তে আস্তে পলিগারে রূপান্তরিত হতো। বোঝা গেল? প্রাদেশিক শাসন ব্যবস্থা। বিজয়নগর সাম্রাজ্য অনেক বড় হয়, তাকে শাসনের সুবিধার্থে তাকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলমে বিভক্ত করা হতো। এগুলিকে অনেক সময় মণ্ডল, রাজ্য বা চাভাতি বলা হতো। প্রশ্ন আসতে পারে যে চাভাতি এদের মধ্যে কোনটি? প্রদেশ বা মণ্ডলমকে বলা হতো। আবার তামিলনাড়ুতে একে কোট্টামও বলা হতো। কর্ণাটকে নাড়ু, সীমা বা স্থল বলা হতো। তবে বিজয়নগর সাম্রাজ্য কটি প্রদেশে এক্স্যাক্টলি বিভক্ত ছিল সেটা জানা না গেলেও ডক্টর কৃষ্ণশাস্ত্রী বলেছেন যে বিজয়নগর সাম্রাজ্য 6টি প্রদেশে বিভক্ত ছিল। রাজ্যগুলি প্রদেশে, প্রদেশগুলি জেলা, জেলাগুলি মহকুমা, মহকুমাগুলি গ্রামে বিভক্ত ছিল। এইবার আমরা বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ সম্পর্কে জানি। রাজ্য, মণ্ডলম, বলনাড়ু, নাড়ু, স্থল, গ্রাম। রাজ্য সমগ্র রাজ্য, মণ্ডলম হচ্ছে তোমাদের বিভিন্ন প্রদেশ, এবং এই প্রদেশ ভাগ হতো জেলাতে। জেলাকে বলা হতো নাড়ু, এবং নাড়ু জেলা ভাগ হতো মহকুমাতে। স্থলকে বলা হতো মহকুমা, এবং স্থল ভাগ হতো গ্রামে। তোমাদের কিন্তু প্রশ্ন আসবে জেলাকে কি বলা হতো, মহকুমাকে কি বলা হতো। এইবার আমরা বিজয়নগরের গ্রাম শাসন ব্যবস্থা সম্পর্কে জানব। বিজয়নগরের শাসন ব্যবস্থার সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল চোলদের মতন গ্রাম্য পঞ্চায়েত শাসন ব্যবস্থা। তাহলে বিজয়নগরের শাসন ব্যবস্থা কাদের মতন ছিল? চোলদের মতন। এই গ্রাম শাসন ব্যবস্থা ছিল শাসন ব্যবস্থার সব থেকে ছোট ইউনিট। প্রশ্ন এখানেও আসতে পারে যে বিজয়নগর প্রশাসনের সব থেকে ছোট ইউনিট কি? গ্রাম প্রশাসন, এবং এটি ছিল স্বয়ং সম্পূর্ণ বা স্বশাসিত। প্রশ্ন এখানেও আসতে পারে বিজয়নগর শাসন ব্যবস্থা কি স্বশাসিত? হ্যাঁ। এই গ্রাম প্রশাসন কে পরিচালনা করত? গ্রাম্য সভা বা গ্রাম সভা, এবং এই গ্রাম সভার যে সদস্য এরা ছিল সরকারি কর্মচারী। এই কর্মচারীদের বলা হতো আইয়ার বা আইয়েঙ্গার। এদের সংখ্যা ছিল 12 জন, এবং এই আইয়েঙ্গাররা ছিল বা আইয়ারা ছিল বংশানুক্রমিক। ঠিক আছে, এইখানে কিন্তু অনেক প্রশ্ন হয়ে গেল। এই গ্রাম প্রশাসন ব্যবস্থার কাজ কি ছিল? পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থাকে ঠিকঠাক সুচারু রাখা। এই যে বিজয়নগরের গ্রাম শাসন ব্যবস্থা এবং নগর শাসন ব্যবস্থা, এদের মধ্যে সংযোগ স্থাপন করতেন মহানায়কাচার্য নামে এক সরকারি কর্মচারী। তিনি গ্রাম শাসন ব্যবস্থাও দেখতেন
এবং নগর শাসন ব্যবস্থাও দেখতেন, যোগসূত্র স্থাপন করতেন, সব আপডেট দিতেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপডেট দিতেন। এবার আমরা ভূমি রাজস্ব সম্পর্কে জানি। বিজয়নগরের আয়ের মেন উৎসই ছিল ভূমি রাজস্ব, এবং এই ভূমি রাজস্ব সংগ্রহ কে করতো? নায়ক, যাদের নায়কর বলা হতো। এরা সামন্তদের কাছ থেকে, বিভিন্ন কৃষকদের কাছ থেকে তারপর রাজস্ব সংগ্রহ করে রাজাকে জমা দিত নিজেরটা রেখে। অনেকে বলেন বিজয়নগরের যে ভূমি রাজস্ব ব্যবস্থা তা ছিল অত্যাচারিতমূলক, কিন্তু এই কথা সত্য নয়। যদি অত্যাচারিতমূলক থাকতোই তাহলে বিজয়নগরের শাসন ব্যবস্থা, বিজয়নগরের মতন সাম্রাজ্য ব্যবস্থা 300 বছর টিকে থাকতে পারত না। বিজয়নগরের বিচার ব্যবস্থায় প্রধান ছিলেন রাজা। তিনি বিভিন্ন বিচারকদের নিয়োগ করতেন, বিচার ব্যবস্থা সুনির্দিষ্টভাবে সম্পাদন করতেন। গ্রামের বিচার ব্যবস্থা গ্রাম্য প্রধানরাই করতেন। দেশের রীতিনীতি, আচার ব্যবহার এবং চিরাচরিত রীতিনীতি ছিল বিজয়নগরের আইন ব্যবস্থার মূল ভিত্তি। চুরি, ডাকাতি, দেশদ্রোহিতা, লাম্পট্য এইসব অপরাধের জন্য কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হতো। এইবার আমি তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ নোটস বলছি যে কোন কোন কর্মচারী কোন কোন দপ্তরকে কী নামে জানা যেত, তোমরা অবশ্যই এটি নোট করবে। যেমন সেনা বিভাগের তদারকি করত কান্ডাচার দপ্তর। প্রশ্ন আসতে পারে সেনা বিভাগের তত্ত্বাবধান কোন দপ্তর করত? কান্ডাচার। গ্রামগুলির শাসন কার্য কে তদারকি করত? মহানায়কাচার্য। বিজয়নগর রাজ্যের আঞ্চলিক এবং প্রাদেশিক শাসন ব্যবস্থার মূল স্তম্ভ কারা ছিল? নায়ক। আঞ্চলিক এবং সামরিক শাসন ব্যবস্থার নেতা কে ছিল? নায়ক। এবং এই নায়ককে নিয়ন্ত্রণ কে করত? মহাপ্রধান অর্থাৎ মন্ত্রীরা। বিজয়নগর রাজ্যের সেনা প্রধান কি নামে জানা যেত? দণ্ডুপতি নামে। নিষ্কর ও দানকৃত ভূমিকে কি বলা হতো? মান্যভূমি। আমরণ ভূমি কোনটা? যেটা নায়কদের দেওয়া হতো, যেখান থেকে রাজস্ব তুলত। ঠিক আছে, এই ছিল বিজয়নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা। এখানে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন থাকবে, এগুলি তোমরা অবশ্যই নোট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের সাপোর্ট খুবই জরুরি। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেখানে বলবে, আমি অবশ্যই উত্তর দেবো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।